করে একটা সরকারি মাঠ হঠাৎ করে একটা ক্লাব ব্যবহার করছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু অভিযোগ ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে পেয়েছি। বিধাননগর, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ব্র্যান্ডিং করে ডায়মন্ড হারবার এফসির মাঠ হিসেবে সেখানে ঘোষণা করা হয়েছে। প্রকৃত ফান্ডিং কোথা থেকে আসছে, আদৌ ফান্ডিং হচ্ছে কিনা, নাকি কালোকে সাদা করে দেখানোর প্রচেষ্টা। কোনো ক্লাব যদি তাদের স্পন্সরশিপের অভাবে ভুগছে বা কোনো ফান্ডিং এর অভাবে ভুগছে, নিশ্চিতভাবে মানবিকভাবে আমরা সরকার তাদের পাশে থাকবো। সার্বিকভাবে খেলাধুলোর প্রসার ডেভেলপমেন্ট করার জন্য পরিকল্পনা করছি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে। অদ্ভুত পাকাটা মূর্তিটাও রেখে দিতে বলেছিলাম। যদি দিদি বিশেষ আবদার করতেন তাহলে আমরা ওনার মত অনুযায়ী উনি যেখানে চাইতেন ওনার বাড়ির আশেপাশে বা কোথাও, যে মাঠ ডার্বির জন্য বিখ্যাত, যে দুটো দলের খেলোয়াড়রা সবচাইতে বেশি মুখোমুখি পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাই তাদের জার্সি গায়ে যারা সমর্থক তাদের জন্য উৎসব অর্থক হবে। বাংলায় পালা পরিবর্তনের পর থেকেই ডু ইট নাও চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য বা তার আগে যে প্রতিশ্রুতি ছিল একের পর এক পালন করছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকও নেমে পড়েছেন ময়দানকে শুদ্ধিকরণ করতে এবং প্রপার খেলার উন্নতি করতে। এক মাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা, আর আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। দাদা, এক মাস অলমোস্ট হতে চলল। এক মাসে যেটা দেখা যাচ্ছে খেলার ক্ষেত্রে শুদ্ধিকরণ বা মানে ওই পরিষ্কার করতেই তো সময় লাগছে, কারণ এত দুর্নীতি, এত বিষয় সামনে আসছে একের পর এক। দেখুন, আপনি যখন কোনো পুরনো বাড়িতে আপনি থাকতে যাবেন বা সেই বাড়িটায় কেউ থেকে গেছে, তো গিয়ে প্রথমে একটু ঝাড়া মোছার কাজ করতে হয়, সেখানকার আবর্জনা জঞ্জাল এগুলোকে পরিষ্কার করতে হয়। ঠিক একইভাবে 15 বছরের জঞ্জাল পরিষ্কার করতে একটু সময় লাগছে। আমি তো আর কোনো সুপারম্যান নই যে একদিনে করে ফেলবো। তো স্বাভাবিকভাবেই একটু সময় লাগছে ঠিকই, কিন্তু আপনাদের শুভাশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের শুভকামনায় সবকিছু সম্ভব হচ্ছে। এবং পাশাপাশি শুধু এটাই নয়, পাশাপাশি অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলো এতদিন পর্যন্ত একেবারে সেগুলো যেমন বন্ধ হয়েছিল, সেগুলোকে কি করে চালু করা যায় এবং বেশ কিছু কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসঙ্গে মিলে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে চালু করা। যেমন ন্যাশনাল, আপনারা জানেন যে স্পোর্টস কোর্ট, সেটাকে ইমপ্লিমেন্টেশন করা। পাশাপাশি সমস্ত অ্যাসোসিয়েশনগুলো সব এতদিন পর্যন্ত আপনারা জানেন যে পরিবারতন্ত্র এবং নেপোটিজমের আতুরঘর হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করা। এবং আমি অনেককেই ধন্যবাদ জানাবো যে আমি বলেছিলাম যে পরিবারবাদ বা পরিবারতন্ত্র আমি এই স্পোর্টসের ক্ষেত্রে, খেলার জগতে আমি বরদাস্ত করব না। সেটা শুনে অনেকেই নিজের থেকেই তাদের পদ থেকে রিজাইন দিয়েছে। সেই জায়গাগুলোতে আমরা নিশ্চিতভাবে ন্যাশনাল স্পোর্টস কোড মেনে আমরা অ্যাসোসিয়েশনগুলোকে ঢেলে সাজাবো এবং প্রকৃত ক্রীড়াবিদ এবং প্রকৃত যারা খেলাধুলোর সঙ্গে, এই জগতের সঙ্গে যুক্ত এমন ব্যক্তি সঠিকভাবে পরিচালনা করতে পারে, যাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে, সেই সমস্ত লোককেই আমরা কিন্তু এই সমস্ত যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলোর দায়িত্বে আমরা দেখতে চাই বা দেখতে পছন্দ করি। অস্মিতা চ্যাম্পিয়নশিপ, মেয়েদের জন্য খেলাধুলার চ্যাম্পিয়নশিপ কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। সারা বছর ধরে জেলায় জেলায় অনুষ্ঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে ঠিক একই সঙ্গে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ ক্রীড়া মহোৎসব, মাননীয় মুখ্যমন্ত্রীর তার মার্গদর্শনে, তার নির্দেশনায় আমরা আগামীতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে প্রান্তিক জায়গা থেকে প্রতিভাধর খেলোয়াড়দেরকে তুলে আনবার জন্য এবং তাদেরকে বেসিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ যে ক্রীড়া মহোৎসব সেটা করতে চলেছি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে। সাইক্লিং থেকে শুরু করে ম্যারাথন, প্রত্যেকটা যে আমাদের ইভেন্ট রয়েছে সেটাকে আমরা কার্যকারী করব এবং একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি জনজাগরণ, জন আন্দোলন তৈরি করবার চেষ্টা করব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আধা ঘন্টা রোজ ফিটনেস কি ডোজ। তো স্বাভাবিকভাবে এই
কথাকে মূলমন্ত্র করে খেলেগা ইন্ডিয়া তো খিলেগা ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রীর এই চিন্তনকে বাস্তবায়িত করবার জন্য আমরা সার্বিকভাবে খেলাধুলোর প্রসার এবং ডেভেলপমেন্ট করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য আমরা পরিকল্পনা করছি। আপনি বলছেন যে পরিবারতন্ত্র রাজনীতি মুক্ত ময়দান, কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতায় যে ক্লাবগুলো সবচেয়ে ভালো মানে প্রভাব বিস্তার করেছে, ভালো ইনসেন্স তাদের সাকসেস রেট ভালো ফুটবলের ক্ষেত্রে, সুরুচি সংঘ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ক্লাব, শ্রীভূমি প্রাক্তন দমকল মন্ত্রীর ক্লাব, ডায়মন্ড হারবার এফসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, এবং এই ক্লাবগুলোর উত্থান উল্কার গতিতে হয়েছে তাদের সাকসেস। এই জায়গাগুলোকে নিয়ে আপনারা ক্রীড়া দপ্তর কিছু ভাবছেন বা এদের কি বিষয়ে দেখবেন যে এদের গঠনতন্ত্র, এদের উত্থানটা কি সঠিক কিনা? একেবারেই দেখুন, অলরেডি এদের গঠনতন্ত্র, এদের উত্থান সঠিক কিনা অথবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং সেটা খতিয়ে দেখতে গিয়ে আমরা অনেকগুলো বেশ কিছু অভিযোগ ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে পেয়েছি। বাচ্চাদের স্পোর্টস একাডেমি যেখানে চলতো সেই বিধাননগর, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে সেটার মধ্যে এনক্রচমেন্ট করা হয়েছে। সেখানে ব্যানার ফেস্টুন লাগিয়ে সেখানে ব্র্যান্ডিং করে ডায়মন্ড হারবার এফসির মাঠ হিসেবে সেখানে ঘোষণা করা হয়েছে। সেটার কোনো অথেন্টিকেশন, সেটা কোনো পেপারস ফাইল আমরা সরকারিভাবে এখনো কোনো পাইনি। কি করে একটা সরকারি মাঠ হঠাৎ করে একটা ক্লাব ব্যবহার করছে? আমরা ব্যবহার করুক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু সেটার অথেন্টিকেশন থাকতে হবে। দ্বিতীয়ত, আর্থিক দুর্নীতি। এই বিপুল পরিমাণ আর্থিক সম্ভার কোথা থেকে এলো? স্পন্সরশিপরা কতটা তারা ফান্ডিং করছে এবং প্রকৃত ফান্ডিং কোথা থেকে আসছে? আদৌ ফান্ডিং হচ্ছে কিনা, নাকি কালোকে সাদা করে দেখানোর প্রচেষ্টা? সব মিলিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। মানুষ সেগুলো নিয়ে প্রশ্ন করেছে, বহু অভিযোগ রয়েছে, কমপ্লেন রয়েছে, এবং সেগুলোর ভিত্তিতে আমরা স্টেপ নিয়েছি। নিশ্চিতভাবে তদন্ত হবে এবং একেবারে গ্র্যাভিটিতে গিয়ে তদন্ত হবে, পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা তদন্ত হবে। প্রয়োজন হলে আমরা চাইব যে ইডি এর তদন্ত করুক। আমি স্পেসিফিক প্রশ্ন করছি, ডায়মন্ড হারবার এটি একটি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, কলকাতা লিগের একটা নির্দিষ্ট ডিভিশনে প্রবেশ, তারপর থেকে চ্যাম্পিয়ন হতে হতে রাইট নাও আইএসএল অবধি পৌঁছে গেছে, তারা আইএসএল এ যোগ্যতা অর্জন করেছে। কিন্তু এই টিমে একাধিক বিদেশি ফুটবলার, একাধিক হায়েস্ট পেড ফুটবলার তারা এসছেন। কোথাও গিয়ে কি আপনারা এই তদন্ত করে দেখবেন? এবং নিশ্চয়ই আপনি বলছিলেন যে অভিযোগও পেয়েছেন একাধিক, যে কোথাও কি একটা অসঙ্গতি ইঙ্গিত আপনারা পেয়েছেন, তো সেই জায়গায় কি একদম ক্লাব ধরে, স্পেসিফিক এই ক্লাব ধরে তদন্ত হবে? এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা তাদের যদি অন্য কোনো, কারণ আকাশ বন্দ্যোপাধ্যায়ের নাম, তার ভাইয়ের নাম উঠে আসে সে ক্লাবের সঙ্গে যুক্ত, সেগুলো দেখা হবে। দেখুন, নিশ্চিতভাবে যে সমস্ত নাম উঠে আসবে প্রত্যেকটা নামই আমরা তদন্ত হবে, প্রত্যেককেই দেখা হবে যে আদৌ এর পেছনে ফান্ডিং কোথা থেকে আসছে। আর তদন্ত হলে তো নিশ্চয়ই কেউই জিজ্ঞাসাবাদের বাইরে থাকবেন না, প্রত্যেকেই থাকবেন। এর পেছনে যে গভর্নিং বডি আছে, কারা পরিচালনাতে আছে, সেখানে কিভাবে পরিচালনা করা হচ্ছে, এবং সেখানে কোনো যে আমরা যেটাকে বারবার বলছি যে বড় সড়ো কোনো ধরনের কিছু লুকিয়ে রয়েছে কিনা। বহু অভিযোগ এসছে আমাদের দপ্তরে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা পদক্ষেপ নিচ্ছি। মেসি ফাইল খোলার বিষয়ে আপনি দায়িত্ব নেওয়ার সেই বিকেলেই বলেছিলেন, অলরেডি প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করা হয়েছে, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন, আদালতে অগ্রিম জামিনের জন্য গিয়েছিলেন। তার ভাই অলরেডি গ্রেপ্তার হয়েছেন, সেও একটি ক্লাবের সঙ্গে যুক্ত, তার নাম সুরুচি সংঘ। এরকম আমাদের কাছে অনেকে অভিযোগ করছেন যে কোনো কিছু ময়দানে বলা হলে অরূপ বিশ্বাস নাকি বলতেন যে এত কথা বলছিস, মানে কোটান করে এরকম টাইপের, মানে বেসিক্যালি কোথাও কি একটা বিশ্বাস ব্রাদার্সের থ্রেট কল ছিল। তো আজকে দাঁড়িয়ে এই যে মেসিকাণ্ডের ফাইল অলরেডি ওপেন করছেন আপনারা, সেটার কি অগ্রগতি হলো? দেখুন, একটা কথাই বলবো যে মানুষের চোখের জল কখনো ব্যর্থ হতে পারে না। মালদায় একটা স্টেট গেম হলো, নবম স্টেট গেম লাস্ট ইয়ার, সেটা দায়িত্ব দেওয়া হলো স্বরূপ বিশ্বাসকে, যিনি কখনো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে যুক্ত ছিলেন না, এবং সরকারি ফান্ড কিভাবে খরচ হয়েছে জানা নেই। যারা অভিযোগ করছেন তারা বলছেন শুধু জার্সি যা হয়েছে সেই বিলও পাস করা যাচ্ছে না, এরকম দুর্নীতি হয়েছে। দেখুন, একদমই তাই। একটা আনঅথরাইজড পার্সনকে দিয়ে কি করে
এত বড় একটা স্পোর্টস ইভেন্টকে পরিচালনা করা হলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এটা তো কারোর পরিবর্তন নয়, মানে রাজত্ব নয় কারোর, যে যাকে চাইলাম তাকে দিয়ে দিলাম। এর তো একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে। আর সেই বাচ্চাগুলোর কথাই আমি বলছি, যারা দু চোখে একটা মেডেল অ্যাচিভের স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে সেখানে পৌঁছেছিলেন, তাদের থাকবার কোনো ঠিকঠাক ব্যবস্থা ছিল না। তাদেরকে রীতিমতো দুদিন ধরে আতপেটা খেয়ে থাকতে হয়েছে, তারপর তাদেরকে পারফর্ম করতে হয়েছে, এবং শেষ পর্যন্ত তাদের প্রত্যেককে চোখের জল ফেলে বাড়ি ফিরতে হয়েছে। অর্থাৎ একটা ক্রীড়া জগতে কতটা মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি, বিশৃঙ্খলতা, এবং যারা আগামী আমাদের এই বাংলার ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, যারা বাংলার জন্য মেডেল অ্যাচিভ করবে, দেশের জন্য মেডেল নিয়ে আসবে, যারা ভারতবর্ষের পতাকাকে আরো বেশি উঁচুতে নিয়ে যাবে, আজকে তাদের সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে, সেই চোখের জল, সেই তাদের যে চোখের জল পড়েছিল, নিশ্চিতভাবে তার পরিণাম আজকে ভুগতে হচ্ছে এদেরকে। এবং আমি শুধু বলবো যে শুধুমাত্র ক্রীড়া জগতেই সাবোটেজ হয়েছে সেটা তো নয়, টলিউডের কথা মানুষের অজানা নয়। তো স্বাভাবিকভাবেই বিচার হবে, এবং কেউ যদি ভেবে থাকি কেউ কাউকে ধরে পার পেয়ে যাবে, বেঁচে যাবে, তাহলে ভুল করছে। মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই মানবিক, তিনি বলেছেন যে কোনো ক্লাব বা কোনো, আমাকে তিনি ইন্ডিভিজুয়ালি আমাকে নির্দেশ করেছেন, কোনো ক্লাব যদি তাদের স্পন্সরশিপের অভাবে ভুগছে বা কোনো ফান্ডিং এর অভাবে ভুগছে, নিশ্চিতভাবে মানবিকভাবে আমরা, সরকার তাদের পাশে থাকবে। এর জন্য কোনো রকমের অন্যায় কাজ বা কোনো রকমের অপরাধমূলক কাজের সঙ্গে যাবার বা অনৈতিক কাজের সঙ্গে যাবার কোনো প্রশ্নই ওঠে না। সরকার পাশে রয়েছে। আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের ক্রীড়া জগতের যে সমস্ত ক্লাবগুলো পরিশ্রম করছে, যারা অথেন্টিক ভাবে রয়েছে, তাদেরকে সাপোর্ট করা, এবং পাশাপাশি যদি স্পন্সর পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করতে পারি, আমরা নিশ্চিতভাবে সেটা করব। আমরা তাদেরকে কখনো বাদ দিয়ে আমাদের ক্রীড়া জগৎকে ভাবতে পারি না। আমরা যথেষ্ট মানবিক, এবং মানবিকতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাবুন বন্দ্যোপাধ্যায় এবং অজিত বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে তারা ময়দানের লোক, কিন্তু পরিচয় হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদা এবং ভাই। তারা বলছেন যে আপনার সঙ্গে দেখা করতে চান। অলরেডি বাবুন বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন আমি নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাই, যদিও তিনি একাধিক পদ আঁকড়ে বসেছিলেন। রিসেন্ট একটি ছাড়া বাকিগুলোতে পদত্যাগ করেছেন। দেখুন, আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিদ্বয়ের সম্পর্কে আমি কোনো রকমের মন্তব্য প্রকাশ করতে চাই না। তবে আমি শপথ নেবার পরেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি বলেছিলাম যে যারা একাধিক পদ, যারা পদে যারা বসে রয়েছেন, আসীন রয়েছেন, তারা সেই পদগুলো ছেড়ে দিন। এবং পাশাপাশি আমরা ন্যাশনাল স্পোর্টস কোডকে মেনে চলবার কথাও বলেছিলাম। তো স্বাভাবিকভাবেই তারা, যারা এটা শুনে মেনে চলবার চেষ্টা করছে, তাদেরকে সাধুবাদ জানাবো। যদি কারোর মধ্যে পজিটিভ মেন্টালিটি থাকে, ভালো মানসিকতা থাকে, স্পোর্টসের সঙ্গে তারা যদি যুক্ত থাকতে চান, নিশ্চিতভাবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। মেসির মূর্তি অলরেডি সরানো হয়েছে এবং সেটা নিয়ে একটা নিরাপত্তার জায়গা তৈরি হয়েছিল। ইতিমধ্যেই বাগুইআটির পিডাব্লিউডিতে রয়েছে, কিন্তু ক্রীড়া দপ্তরের সঙ্গে কথা বলে যেটা শোনা যাচ্ছে, যদি আমাদের দর্শক 1 মাসের উপহার হিসেবে ক্রীড়ামন্ত্রী থেকে জানতে পারে, যে ইকো পার্কে মেসির মূর্তি আবার প্রতিস্থাপন করা হবে বলে খবর। যদি একটু বলেন যে শিলমোহরে। দেখুন, সযত্নে রাখা হয়েছে। আসলে বেসিক্যালি কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না এমন একটা পরিস্থিতি, যে কোথায় বসানো হবে, কোথায় রাখা হবে। তো আমি তো দুটোই, আমি সেই মানে অদ্ভুত পাকাটা মূর্তিটাও রেখে দিতে বলেছিলাম। যদি দিদি বিশেষ আবদার করতেন, তাহলে আমরা নিশ্চিতভাবে ওনার মত অনুযায়ী উনি যেখানে চাইতেন, ওনার বাড়ির আশেপাশে বা কোথাও, সেখানে আমরা সেটাকে স্থাপিত করে দিতে পারতাম। তো যাই হোক, আমরা সযত্নে রেখেছি। এখনো ডিসিশন ফাইনাল হয়নি। এটা বর্ষার সময়, মনসুন আসছে, মাটি এখন খুবই নরম। এখন এই সময় কোনো স্থাপন করা একটু ইনস্টলেশনের প্রবলেম হতে পারে। সো আমরা ভাবছি মনসুন বেরিয়ে গেলে আমরা কোনো ভালো জায়গা দেখে সেখানে ইনস্টল করব। এটা যেহেতু এখনো আপনার কাছে এখনো কনফার্মেশন পেলাম না, তাই জন্য আরেকটা লোভ সামলাতে না পেরে আরেকটা কনফার্মেশনের প্রশ্নই রাখছি। ওই যুবভারতীর কোমরে বল পায়ে বল মূর্তি সরে গিয়ে শোনা যাচ্ছে দুটি সাধারণ মূর্তি বা দুজন ফুটবলারের মূর্তি হবে, একজন ইস্টবেঙ্গল, একজন মোহনবাগানের জার্সি পরা, যদি এটা বলেন। হ্যাঁ, দেখুন, এটা আমরা এই বিষয়ে অনেকের কাছে মতামত চেয়েছিলাম, অনেক অভিজ্ঞ ব্যক্তিও মতামত দিয়েছে, এবং স্পেশালি আমাদের যেটা ভালো লেগেছে, আমরা সিদ্ধান্ত
নিয়েছি। এখন পর্যন্ত একেবারে ফাইনাল নয়, তবু মোটামুটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। যে মাঠ ডার্বির জন্য বিখ্যাত এবং যে দুটো দলের খেলোয়াড়রা সবচাইতে বেশি মুখোমুখি পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেই দুটো দলকে আমরা দলের দুজন খেলোয়াড় তাদের জার্সি গায়ে তারা থাকবে। এটা একটা হয়তো দু দলেরই যারা সমর্থক তাদের জন্য উৎসববর্ধক হবে। সেটা কি কবে নাগাদ পাওয়া যেতে পারে এই গিফট? আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। এটা নিশ্চিতভাবে আমরা মনসুনের জন্য ওয়েট করছি। মনসুনটা পেরিয়ে গেলেই আমরা করব, অর্থাৎ বর্ষার এই সিজনটা পেরিয়ে গেলেই আমরা সেটাকে ইনস্টল করার কথা ভাবছি। এটা যখন সুখবর পাওয়াই গেল, এটা তো সত্যি একটা ব্রেকিং নিউজ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইনক্লুডিং মোহামেডান, এই তিনটে ক্লাবের সঙ্গে কি আপনি অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার বসবেন? কারণ এদের অনেক সমস্যা থাকে স্পন্সর। মোহামেডানের একটা রিসেন্ট সমস্যা, তাদের ক্লাবের স্পন্সরই নেই, মানে তাদের রীতিমতো নাজেহাল অবস্থা। আমরা অনেকের সাথেই কথা বলেছি, অনেকেই আমাদের সঙ্গে এসেছেন, ইন্ডিভিজুয়ালি কথাও হয়েছে যে আমরা তাদের পাশে থাকব এবং কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা থেকেওছি। আর আগামীতে যে সমস্ত ক্লাবগুলো আসবে তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমরা নিশ্চিতভাবে তাদের জন্য ভাববো। এক মাসের কি কাজ হয়েছে আমরা দেখলাম। নেক্সট এক মাস আমি যদি, যেহেতু ডুইট নাও খুব ফাস্ট চলছে, ক্রীড়ামন্ত্রী হিসেবে যে প্ল্যানটা ভেবে রেখেছেন যে এরপর এটা করতে চান, কোনো কিছু আছে অলরেডি আপনার ফাইলে রেডি হয়ে আছে, বলবেন? দেখুন, আমাদের নেক্সট স্টেপ এর পরবর্তীতেই ইনফ্রা ডেভেলপমেন্ট। যে সমস্ত জায়গাগুলোতে মিনি স্টেডিয়াম এবং বড় স্টেডিয়ামগুলো রয়েছে, কিছু কিছু জায়গায় ভগ্ন দশায় পড়ে রয়েছে, কিছু কিছু জায়গায় মেনটেন্যান্সের অভাবে ভুগছে। আমরা সেগুলোকে সযত্নে আবার নতুন করে মডিফাই করে, আধুনিক রূপ দান করে এবং ওয়েল ইকুইপড করে সেগুলোকে চালু করবার কথা ভাবছি। আমাদের সাইয়ের সঙ্গে কথা হয়েছে। সাই থেকে আমাদের প্রচুর যারা ইনস্ট্রাক্টর এবং প্রচুর যারা কোচ, তাদেরকে বিভিন্ন এই স্টেডিয়ামগুলোতে ইনডোর আউটডোর সব মিলিয়ে তাদেরকে সেখানে স্থায়ীভাবে ট্রেনার হিসেবে তাদেরকে রাখবার কথা ভাবা হয়েছে। আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছিলাম, তো সেই সময় একটা আমার স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছিল যে বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার হবে। তো স্বাভাবিকভাবেই সেই সময় রাজ্য সরকারের রাজনীতির কি পরিস্থিতি ছিল আপনারা জানেন। জমি দেওয়া তো দূরের কথা, কোনো সদুত্তরও দেয়নি আমাকে। তো স্বাভাবিকভাবেই এবারে সেটা লক্ষ্য রয়েছে যে প্রত্যেক জেলায় একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করা, একটা সেখানকার প্রত্যন্ত জেলার যারা প্রতিভাধর খেলোয়াড় তারা যাতে একটা বেসিক প্ল্যাটফর্ম সেখানে পায় এবং তাদের নিজেদের প্রতিভাকে আরো বিকশিত করবার সুযোগ হয়, সেইটা করা। পাশাপাশি রাজ্যের উত্তর এবং দক্ষিণ দুই প্রান্ত মিলিয়ে দুটো সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা এবং পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গকে মাথায় রেখে সেখানে আমাদের আদিবাসী ভাইদের কথা, ট্রাইবাল ভাইদের কথা মনে রেখে প্রচুর প্রতিভাধর খেলোয়াড় সেখানে আছে। সেখানে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক যেমন করার কথা আমরা ভেবেছি, তীরন্দাজিকে আমরা প্রায়োরিটি দেওয়ার কথা ভেবেছি এবং পাশাপাশি আমরা সেখানে কিছু স্পোর্টস হাব তৈরি করে, স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে, মিনি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে আমরা সেখানে ট্রেনিং দেওয়ার কথা ভাবছি, একাডেমি বানানোর কথা ভেবেছি। সেখানে যেমন প্রপার নিউট্রিশন আমরা দেব, পাশাপাশি আউট অফ পকেট অ্যালাউন্সেস আমরা সেখানেও একটা ফান্ডও তাদেরকে দেওয়ার কথা ভেবেছি। প্রাইমারি ক্ষেত্রে ধরুন 10 থেকে 12 বছর এই বয়সের যে খেলোয়াড়রা রয়েছে, ছেলেমেয়েরা গ্রাম অঞ্চলে রয়েছে, যাদেরকে আমরা আগামী দিনের জন্য চিহ্নিত করতে পারি। আপনারা জানেন যে এখন স্পোর্টস সায়েন্স এতটা ডেভেলপ হয়ে গেছে যে সেই বাচ্চারা কত স্পিডে দৌড়চ্ছে এখন, এবং 18 বছর বয়সে সে কতটা স্পিডে দৌড়বে, 16 বছরে কতটা তার সে কতটা দৌড়তে সমর্থ হবে, কতটা হাই জাম্প লং জাম্প করতে সমর্থ হবে, সব ক্যালকুলেশনে বেরিয়ে আসে। আমরা সমস্ত কিছু ক্যালকুলেশন করে আমরা তাদেরকে একটা বেসিক ট্রেনিং দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে, স্পোর্টস মিনিস্ট্রির পক্ষ থেকে আমরা ব্যবস্থা যেমন করব, তেমনি তাদের পাশাপাশি যাতে এডুকেশনও কন্টিনিউ চলতে থাকে সেটার জন্য ব্যবস্থা থাকবে। জিতলে পরে একটা হিউজ ডেভেলপমেন্ট, পাশাপাশি নিজেকে তৈরি করার জন্য, তার সেই বাচ্চার নিউট্রিশনের জন্য, তার প্র্যাকটিসের জন্য, তার বাড়ি থেকে মাঠে যাওয়ার জন্য, সব মিলিয়ে একটা যে রাশি, একটা অ্যামাউন্ট তাদের জন্য আউট অফ পকেট অ্যালাউন্সেসের কথা ভাবা হয়েছে, যেটা আমরা
ভেরি শর্টলি আমরা ঘোষণা করব প্রেস মিটের মাধ্যমে। এবং ওই যে মূর্তি ছিল যুবভারতীর বাইরে, তার পায়ে দুটো বল ছিল, সেখানে জয়ী লেখা ছিল। তো এই বলটার আদৌ পেছনে কারা ছিল, এরকম কি তদন্তের কথা বা অভিযোগ এসছে কিছু? না, এই ধরনের এখন পর্যন্ত কিছু আমরা জানিনি, আমারও জানাও ছিল না এরকম কোনো বিষয় রয়েছে। ক্রীড়া জগৎটাকে একটা মানে উপহাসের জায়গা, হাস্যকর জায়গা বানিয়ে রেখেছিল, এটা রাজনীতির আতুর ঘর বানিয়ে রেখেছিল বিগত সরকার। পাশাপাশি আগামী দিনের জন্য আমরা যা করতে চলেছি সেটার পরিকল্পনা যেমন তৈরি হচ্ছে, ভেরি ইমিডিয়েট সেগুলোকে বাস্তবায়িত আমরা করব। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে। একাধিক এক্সক্লুসিভ খবর দিলেন। প্রথম, যুবভারতীতে হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমর্থককে সম্মান জানিয়ে বিশেষ দুটি মূর্তি। দ্বিতীয়, ভবিষ্যতে যারা প্লেয়ার তাদের জন্য নিউট্রিশন, থাকা, খাওয়া যাবতীয় দায়িত্ব সরকার নেবে। এছাড়াও ক্লাবগুলোর ক্ষেত্রে সরকার পাশে থাকবে, স্পন্সরশিপ সমস্যা হলেও সরকার পাশে থাকবে। তবে যে ক্লাবগুলোতে দুর্নীতি রয়েছে, বিশেষ করে যে অভিযোগ একাধিক জমা পড়েছে ক্রীড়া দপ্তরে, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব হিসেবে পরিচিত, সেই ক্লাবের বিরুদ্ধেও তদন্ত করছে ক্রীড়া দপ্তর। প্রয়োজনে ইডির হাতে দেওয়া হবে সেই তদন্ত ভার। অতীতে যারা দুর্নীতিদের সঙ্গে ময়দানে যুক্ত ছিলেন তাদেরকে ছাড়া হবে না বলে 1 মাসেই স্পষ্ট বার্তা দিয়ে দিলেন নিশীথ প্রামাণিক। এবং আগামী 1 মাস আরও দ্বিগুণ কাজ করে মানুষকে বা খেলার জগৎকে একদম নিট অ্যান্ড ক্লিন করাই তার একমাত্র লক্ষ্য। ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।